এই ফোনটাকে সামনের দিক থেকে দেখতে অনেকটা আইফোনের মতো মনে হয়। হ্যাঁ, ক্যামেরা কাটআউটের শেপটা দেখেন, সেটাও যেন আইফোনের সাথে হুবহু মিলে যাচ্ছে। কেউ যদি হাতে ধরে থাকে তো সামনের দিক থেকে বোঝাই যায় না যে এটা আইফোন নাকি অন্য কোনো ব্র্যান্ডের ফোন। যাই হোক, অনারের X8C এই যে ফোনটা বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি লঞ্চ হয়েছে 8512 GB ভেরিয়েন্ট, ম্যাসিভ স্টোরেজের একটা ফোন। দাম রাখা হয়েছে 34,999 টাকা। সবকিছু মিলিয়ে অনারের X8C 35,000 টাকার একটা ফোন কেমন হচ্ছে, আপনি কোন কোন দিক বিবেচনায় এই ফোনটা সিলেক্ট করতে পারেন, সবকিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। ফোনটির পিছন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল, সাথে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে। সামনের ক্যামেরা 50 মেগাপিক্সেল, ডিসপ্লে রয়েছে ফুল HD+ রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল। 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি আমরা, বক্সের সাথে সফট কেস রয়েছে এবং 33 ওয়াটের সেফ চার্জার পাচ্ছি। 33 ওয়াট সেফ জোনে আছে। USB কেবল পাচ্ছি, যেটা কিনা টাইপ A to C। আউট অফ দ্য বক্স ম্যাজিক OS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15 পাচ্ছি। ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকার নাই, মানে সেকেন্ডারি স্পিকার থাকছে না। এয়ার ব্লাস্টার নাই, নয়েজ ক্যান্সেলিং মাইক দিছে, তবে 3.5mm অডিও পোর্ট নাই। তাহলে কি আছে এই ফোনটায়, চলেন এবার সেগুলি জানা যাক। বিল্ড অ্যান্ড ডিজাইনের ফোনটা দেখতে সুন্দর। 4টি কালার রয়েছে, আমাদের হাতে মার্স গ্রিন আর এর পিছনে ভেঙ্গাল লেদার। ইয়েস, অনারের এই যে ব্র্যান্ডিংটা, এইটা আবার অন্য ম্যাটেরিয়ালে দেওয়া হয়েছে, প্রিমিয়াম ফিল দিচ্ছে পিছন থেকে। কর্নারগুলিকে বেশ ভিজিবল আকারে দেখেন কার্ভ করা হয়েছে, নোটিস করা যায় এক কথায়, যে কারণে হাতের ভিতরে নিলে গোলগালা একটা ফিল পাচ্ছিলাম, কম্প্যাক্ট কমফোর্টেবল লাগছিল। 174 গ্রাম ওয়েট, 7.1mm থিকনেস দেখলাম, মানে ওয়েট এবং স্লিমের দিক থেকে ফোনটা বেশ হালকা পাতলা। সব মিলিয়ে যে কারোরই হাতে মানানসই হবে ফোনটা। এই ফোনে IP64 এর রেটিং দেওয়া হয়েছে। এরকম প্রাইস রেঞ্জে কিন্তু এখন আমরা IP69, 68 রেটিং দেখতে পাচ্ছি। সো 64 হালকা পাতলা ছিটে ফোটা পানির জন্য ঠিক আছে, বাট ওয়াটারপ্রুফ না, যে কারণে আপনি পানির ভিতরে দিতে পারবেন না ফোনটাকে। আর বলা হচ্ছে ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন আছে HGS থেকে। আমি একটু অল্প স্বল্প হাইট থেকে স্ক্রিন দিব, স্ক্রিনই দেব। ও না, স্ক্রিন মনে হচ্ছে ওকে আছে, ওকে টাচ কাজ করছে। তবে যত এসব সার্টিফিকেট থাকুক না কেন, নিজেরা ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আমরা লেফটে উপরে সিম কার্ড স্লট পাচ্ছি, 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যায়। SD কার্ডের কি প্রয়োজন এখানে, 512 GB স্টোরেজ তো আছেই। আমরা এই ফোনে ডিসপ্লেতে আসলে 6.7 ইঞ্চের ফুল HD+ রেজোলিউশনের 120 হার্জের অ্যামোলেড প্যানেল পাচ্ছি। প্রথমে আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো এই সিমেট্রিক্যাল চিন বেজেল। ভালো লাগবে, ডিসপ্লে সামনের দিক থেকে দেখলে ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। আপনি একটু ক্লোজ থেকে দেখলে নোটিস করবেন হয়তো বা লোয়ার চিনটা কিছুটা মোটা, বাট ওইটা বোঝা যায় না খুব একটা। আমি বলবো ডিসপ্লে চিন বেজেলে যে কেউ সন্তুষ্ট থাকতে পারবেন। অফিশিয়াল মার্কেটে এরকম ব্রাইটার ডিসপ্লে খুব একটা দেখা যায় না। 2800 নিটস পিক আর HBM ব্রাইটনেস দিতে পারে 1200 নিটস। হ্যাঁ, সানলাইট বলেন বা ডিরেক্ট সানলাইটে আপনি কন্টেন্ট এক্সপিরিয়েন্সে অসুবিধায় পড়বেন না। ইনডোরে আবার কখনো মনে হয় না যে ফুল ব্রাইটনেস দেওয়ার প্রয়োজনও আছে। 394 PPI, হ্যাঁ ডিসপ্লেটা যথেষ্ট শার্প, কালারফুল অ্যান্ড টাচ রেসপন্সও ভালো পেয়েছি। 3840 হার্জের PWM ডিমিং রয়েছে, যে কারণে ফ্লিকার ফ্রি ডিসপ্লে। এক কথায় যে ডিসপ্লেটা চোখের জন্য ভালো। আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টটা কেন জানি একটু স্লো রেসপন্স করেছে, মানে আনলক করতে কিছুটা দেরি হয়। এটা হয়তো বা সফটওয়্যার আপডেট আসলে ঠিক হয়ে যাবে, তবে মিসরিড করতে দেখা যায়নি। এরকম ব্রাইটার অ্যান্ড কালারফুল ডিসপ্লে থেকে আরো বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত। জাস্ট 2টা জিনিসে নজর দেওয়ার দরকার ছিল। এক হইলো আরেকটু পাওয়ারফুল কোন SoC, অ্যান্ড 2 নম্বর হলো ডুয়েল স্পিকার। ইউটিউবে সর্বোচ্চ 1080p 60 fps এর ভিডিও দেখা যায়। আমি যদি এই ফোনে 2K বা 4K রেজোলিউশনে ইউটিউবে ভিডিও দেখতে পারতাম, স্বাভাবিকভাবে ভিডিও দেখতে আরো বেশি শার্প অ্যান্ড ক্লিয়ার লাগতো। আর 35,000 টাকার একটা ফোনে আমি ডুয়েল স্পিকার অবশ্য আশা করি। দেখেন, অনেকেই ম্যাসিভ স্টোরেজ দেখে ফোনটা সিলেক্ট করবেন, মানে কন্টেন্ট এক্সপিরিয়েন্স করার জন্য একেবারে পারফেক্ট বলা যায়। যেহেতু 685 এ গেমিং অতটাও ভালো হয় না, এটা আমরা সবাই জানি। তো ডিসপ্লে কোয়ালিটি ভালো, এর সাথে ডুয়েল স্পিকার দরকার ছিল, 3.5mm অডিও পোর্টটাও দরকার ছিল। এখন সিঙ্গেল স্পিকার তো দিছে, চলেন আগে সাউন্ড কোয়ালিটি শুনে কেমন পাচ্ছি। সাউন্ড লাউড আছে, ভোকাল ক্লিয়ারিটি ভালো পাচ্ছি, ওয়াইড স্টেজে সাউন্ড দিতে পারছে, বাট সিঙ্গেল স্পিকার ইজ সিঙ্গেল স্পিকার। পারফরমেন্সে আসি, স্ন্যাপড্রাগন 685 দিয়ে ফোনটা কেমন চলেছে। কয়েকটা টেস্ট আমরা করেছি, যেখানে গিগবেন 6 এ সিঙ্গেল করে পেয়েছি 472, মাল্টি করে 1445, আনটু টেস্টে আমরা পেয়েছি 3,47,600। ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্ট করেছিলাম, যেখানে 84% আমরা স্ট্যাবিলিটি পেয়েছি। টেম্পারেচারটাও খুব একটা বেশি মনে হয়নি, 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের ভিতরেই ছিল। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথায় আসলে এখানে ওই ম্যাজিক OS 15 চলে আসে। 685 দিয়ে এর আগে অনেকগুলা ফোন আমরা রিভিউ করেছি, আমাদের ব্যবহার করার সুযোগ হয়েছে, আমরা জানি ওই ফোনগুলো কেমন চলেছে। কিন্তু এই অনারের ফোনটা হাতে আসার পরে ম্যাজিক OS যে আসলে অপটিমাইজ অ্যান্ড ভালো, সেটা 685 থাকার কারণেই বুঝতে পেরেছি। কেন এইরকম SoC দিয়ে যে ফোনগুলো আমরা রিভিউ করেছি না, একটু চপি ভাব, ল্যাগি ভাব বা 120 হার্জের ফিলটা খুব একটা ভালো পাচ্ছি না,
এরকম মনে হচ্ছিল। কিন্তু অনারের এই ফোনে 120 হার্টজের ফিল থেকে শুরু করে ইউআইয়ের ভিতরে যে স্মুথনেস, অ্যাপ ওপেনিং, ক্লোজিং টাইম বা স্ক্রলিং, হালকা পাতলা অ্যাপ্লিকেশন দিয়ে কাজগুলি করার ক্ষেত্রে, রেগুলার টাস্কগুলি কমপ্লিট করার ক্ষেত্রে আমরা অনেকটাই বেটার এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম 685 থাকা সত্ত্বেও। তবে ফোনের ইউআই 685 এর দুর্বলতা যতই ঢেকে রাখার চেষ্টা করুক না কেন, 685 কখনো হেভি টাস্কের জন্য না। মিডিয়াম পারফরমেন্সের ক্ষেত্রে 685 ঠিক আছে। আপনি যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন, হেভি টাস্কগুলো কমপ্লিট করতে যাবেন, গেমিং, ভিডিও এডিটিং একই সাথে করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে ওই লাগি বা চপি ভাবটা একটু হলেও খেয়াল করা যাচ্ছে। আবার ফোনের ইউআইয়ের ভিতরে মোটামুটি ভালো পারফরমেন্স দিতে পারলেও ক্যামেরা অ্যাপের ভিতরে ঢুকে চেহারাটা পাল্টে গেছে। এই জায়গাটায় প্রত্যেকটা অপশনে যাইতে হলে আমাকে কিছুটা সময় দিতে হচ্ছে, ক্লিক করলে কিছুটা সময় দিতে হচ্ছিল। যখন আমি ক্যামেরাটা মুভ করছি তখনও যেন বেঁধে যাচ্ছে, আটকে যাচ্ছে, মানে মোশনগুলোকেও অতটা স্মুথ মনে হচ্ছিল না। হয়তোবা সফটওয়্যার আপডেটের পরবর্তীতে এটা ঠিক হয়েও যেতে পারে, তবে আমরা ব্যবহার করার সময় দেখেছি এই ব্যাপারগুলো রয়েছে। গেমিং এর ব্যাপারে আসলে অ্যাড্রিনো 610 জিপিইউ দিয়ে গ্রাফিক্স আউটপুট অতটা ভালো পাওয়া যায় না। আমরা কয়েকটা গেম ট্রাই করেছি, পাবজি, কল অফ ডিউটি বা এসপার 9। পাবজিতে আমরা সর্বোচ্চ 40 FPS এ গেমিং করতে পারছিলাম। একটা দুইটা ম্যাচের জন্য 40 FPS ধরে রাখার চেষ্টা করে, বাট পরবর্তী ম্যাচগুলি খেলতে গেলে এফপিএসটা ড্রপ করা শুরু করে, যে সময় গেমের স্ট্যাবিলিটি সে হারিয়ে ফেলে। এক কথায় বলতে গেলে লো টু মিডিয়াম সেটিংসে গেমিংগুলো আপনারা ট্রাই করতে পারেন। হাই গ্রাফিক্সের গেমগুলো খেলার ক্ষেত্রে একটু সমস্যার ভিতরে পড়বেন। তাছাড়া 2D গেমগুলি ভালোভাবে চলছিল, মানে হালকা পাতলা গেমিং টেমিং করার জন্য এর এসওসি ঠিকই আছে। সব মিলিয়ে দিন শেষে 35,000 টাকায় এসেও অফিসিয়াল মার্কেটে 5G এসওসির ফোন না পাওয়ার আক্ষেপ এখনো রয়ে গেল। এর ইউআইতে বেশ কয়েকটা এআই ফিচার রয়েছে, যার ভিতরে এক্সটেন্ড করা অ্যান্ড এআই ইরেজার, এই দুইটা আমার কাছে বেশ ভালো লাগছে। এক্সটেন্ড করার ব্যাপারটা হলো আপনি কোনো একটা ছবি তুললেন, চাইলে ফ্রেমটাকে এক্সটেন্ড করে নিতে পারেন, ওয়াইড অ্যাঙ্গেলে করে নিতে পারেন। আর এআই ইরেজারটা পারফেক্টলি কাজ করেছে। দেখেন, একটা ইমেজ থেকে আমি যখন আনওয়ান্টেড কোনো জিনিসকে সরিয়ে ফেলার চেষ্টা করবো, তখন তো রেফারেন্স ইমেজ ওই জায়গায় বসাতে হবে না। আমার ওই ফ্রেমের ভিতর থেকেই রেফারেন্স ইমেজ কালেক্ট করবে, দেন এআই তার ডাটাবেস থেকে নতুন একটা জিনিস ওখানে বসাবে। সো ওইটা খুব সুন্দরভাবে কাজ করেছে। দুইটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, একটা হলো ফাস্ট কাজ করে, মানে ডিলে করে না খুব একটা, আর একটা হলো যে রেফারেন্স ইমেজটা আনে সেটা পারফেক্টলি বসাইতে পারে, ঠিক জায়গাটাই ঠিক জিনিসটাই বসাইতে পারে, যেন বোঝা না যায় যে ওই ইমেজের ওই জায়গাটা আসলে ইরেজ করা হয়েছে। এবার আমরা দেখব ক্যামেরাতে কি অবস্থা। পিছনে 108 মেগাপিক্সেল দিছে, এখানে ওআইএস রয়েছে ভালো, সাথে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। আলট্রাওয়াইড দিছেন, একটা 8 মেগাপিক্সেল বসাই দিলেই তো হতো। সামনের ক্যামেরা আবার 50 মেগাপিক্সেল দিছে, ওইটা ঠিক আছে। সামনে আরেকটা জিনিস দেখলাম যে ক্যামেরাতে আবার ফ্ল্যাশ লাইটও দিছে, মানে কর্নারে ছোট্ট করে একটা লাইট রয়েছে, রাত্রে বা অন্ধকারে সামনে সেলফি তোলার জন্য এটা কাজে আসবে। পোর্ট্রেট মোডে 1x and 2x, মানে 2x জুম করে ছবি তোলা যায়। 2x জুম করলে হ্যাঁ এস ডিটেক্ট ভালো করতে পারে, বাট 1x এর বেলায় মানে ওয়াইড শটে অত ভালো এস ডিটেক্ট আমি পাই নাই। এরপরে আবার কালার টোনটাও ন্যাচারাল মনে হয়নি, কোনো সময় মনে হচ্ছিল গ্রিন টোনটা বেশি ফুটিয়ে তুলছে, মানে গ্রিনিশ লাগছিল ছবিগুলো দেখতে। শার্পনেস অ্যান্ড ডিটেলস এর ভিতরেও ঘাটতি মনে হয়েছে পোর্ট্রেট মোডে ছবি তোলার সময়। আর লো লাইটে গেলে তো আরো বেশি ঘাটতি খেয়াল করা যাচ্ছিল। ওই সময় স্কিন টোনটাও নষ্ট করে ফেলছিল অ্যান্ড একটু হাসা করে ফেলছিল ইমেজের ভিতরে। এক কথায় কালারগুলিকে ওয়াশ আউট করে ফেলছিল। আলট্রাওয়াইড যেহেতু 5 মেগাপিক্সেল আর 108 মেগাপিক্সেল পাশের ক্যামেরাটা, এখন দুইটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আলট্রাওয়াইডে আপনি ওই গ্রিনিশ টোনটা অনেক বেশি খেয়াল করবেন, কেমন জানি একটু সবুজ সবুজ মনে হচ্ছিল ইমেজগুলো, অ্যান্ড বুস্টেড কালার পাচ্ছিলাম। ওয়াইড অ্যাঙ্গেলেও এসেও ওই সেম বুস্টেড কালার পাচ্ছি, বাট এই জায়গায় সবুজ সবুজ ভাবটা অত বেশি খেয়াল করা যাচ্ছিল না। আরেকটা বিষয় খেয়াল করলাম, ডাইনামিক রেঞ্জের দুর্বলতা, যেটা এরকম প্রাইস রেঞ্জের ফোনে আরেকটু ভালো হওয়া দরকার ছিল। কোনো ছবিতে ওয়াইড অ্যাঙ্গেলে তো ডার্কনেস ভাব খেয়াল করেছি ডাইনামিক রেঞ্জে, অ্যান্ড আলট্রাওয়াইডে এসে আরো বেশি ডার্কনেস ভাব খেয়াল করা যাচ্ছিল, ওই জায়গাটায় ওই রেজলিউশনটা কম হওয়ার কারণেই। সব মিলে বলতে গেলে ওই 108 মেগাপিক্সেল তুলনায় আমি ওই যে আশাটা করেছিলাম এর ডিটেলস অ্যান্ড শার্পনেস ইমেজগুলোতে, সেগুলো কিছুটা হইলেও পূরণ করতে ব্যর্থ হয়েছে। লো লাইটে এসে হ্যাঁ ডিটেলস অ্যান্ড শার্পনেস স্বাভাবিকভাবে কম আসবে, স্মুথ হয়ে যাবে ইমেজগুলো, এটা হয়েছে, কিন্তু কালার টোন ভালো লেগেছে। ডে লাইটের যে স্যাচুরেটেড কালার বা বুস্টেড টাইপের কালার ওই লো লাইটে এসে কিছুটা হইলেও কমে, যে কারণে ইমেজগুলো দেখতে খারাপ লাগছিল না, ভালোই লেগেছে। ভিডিওতে আসলে পিছন ক্যামেরাতে ওআইএস রয়েছে, আর ওইটা দিয়ে 1080p 30fps এ ভিডিও শুট করা যায়, 1080p 60fps ও নাই। এই লিমিটেশনটা কই থেকে আসছে জানেন? ওই সেই ঘুরে ফিরে এসওসি থেকে, কারণ এর এসওসি 1080pর উপরে রেজলিউশন দিতে পারে না ভিডিওতে। 1080p দিয়ে আসলে কেমন কোয়ালিটি পাওয়া যায়, এখনকার সময় এসে কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি পাবেন না, বাট ওআইএস যেহেতু রয়েছে একটু স্টেবল ভিডিও দিতে পারে ওই পর্যন্তই। চলেন সামনের ক্যামেরায় কেমন ভিডিও হয় সেটা দেখি। সামনের এই যে 50 মেগাপিক্সেল ক্যামেরা আপনারা দেখছেন, এই আমি ভিডিও শুট করছি, এই সময়ও ওই লাগি ভাবটা খেয়াল করছি, মনে হচ্ছে বেঁধে যাচ্ছে, ফ্রেম আটকে যাচ্ছে। ক্যামেরায় অ্যাপের ভিতরে যে সমস্যাটা বলছিলাম শুরুতে, আপনারা এখন ভিডিও দেখেন, দেখে মতামত দেন যে কেমন লাগছে। আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে, ইনডোরের ভিতরে একেবারেই খারাপ না, তবে 1080p রেজলিউশন দিয়ে তো আর 4K এর মতো আশা করাটা ঠিক হবে না। এই জায়গাটা লাইট ব্যালেন্স করতে কিছুটা দেরি হচ্ছে। সাউন্ড কোয়ালিটি একেবারে আপনারা শুনলেই বুঝতে পারবেন যে সামনের ক্যামেরা দিয়ে কেমন ভিডিও অ্যান্ড সাউন্ড কোয়ালিটি পাওয়া যাচ্ছে।
পিছন ক্যামেরার ওই হতাশাটা সামনের ক্যামেরাতে এসে কিছুটা হইলেও আশাতে রূপান্তরিত হয়েছে। কেননা 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে বেশ ওয়াইডে ছবি তোলা যায়, অ্যান্ড এই জায়গায় পিছন থেকেও ভালো শার্পনেস অ্যান্ড ডিটেলস আমি পেয়েছি। আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয়েছে সেলফি ক্যামেরায় ছবিগুলো দেখতে ভালো লাগছিল, নিজেকে দেখতে ভালো লাগছে, অ্যান্ড লাইট ব্যালেন্সটাও খুব সুন্দর করতে পারছে, এক্সপোজারটাও ব্যালেন্স করতে পারছে। অনেকেই গ্রুপ সেলফি তুলবেন বা নিজে নিজে সেলফি তুলবেন, সব ক্ষেত্রেই মনে হয়েছে ভালো সেলফি তোলা যাবে এর ক্যামেরা দিয়ে। স্ন্যাপড্রাগনের 685 SoC, যেটা কিনা 6 ন্যানোমিটারের, এটা ব্যাটারি কনজিউম কম করে, যে কারণে আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। 5000 mAh ব্যাটারি থাকার পরেও এই ফোনে ইজিলি ওয়ান ডে ব্যাকআপ টাইম দিতে পারে আপনি যদি নর্মাল ইউজ করেন। আচ্ছা, সাথে সাথে 35 ওয়াটের চার্জার রয়েছে। অনেকেই 45 আশা করতে পারেন বা তার থেকেও বেশি ওয়াটের দিলে হয়তো ভালো হতো এরকম ভাবছেন, বাট 35 ওয়াটটা খারাপ না, এটা বলা যায় আরো সেফ যে আপনার ফোনের জন্য ব্যাটারি হেলথ দীর্ঘদিন ভালো থাকবে। এখন এরকম প্রাইস রেঞ্জে অনেকেই বেশি ওয়াটের চার্জার দিচ্ছে, সেই কারণে আমরা আশা করি, বাট আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় 35 ওয়াটটা স্ট্যান্ডার্ড একটা পর্যায়ে রয়েছে। এর থেকে বেশি থাকলে ব্যাটারি হেলথটা দ্রুত কমতে থাকে। যদিও এখন ব্যাটারি টেকনোলজি অনেক অনেক অ্যাডভান্স হয়েছে, যে কারণে দেখা যাচ্ছে হাই ওয়াটের চার্জার দিয়েও চার্জ করার পরেও ব্যাটারি হেলথ ভালো থাকছে। এটা হচ্ছে, টেকনোলজি এগিয়ে যাচ্ছে। ভিডিও শেষে এসে আমি কয়েকটা কথা বলি। দেখেন, আপনি যদি ব্র্যান্ড ভ্যালুর কথা ভাবেন তাহলে সেই ব্যাপারটা আলাদা, কারণ ইউআই এক্সপিরিয়েন্স সব ফোনে একরকম থাকে না, সব ফোনের ইউজার এক্সপিরিয়েন্সও একরকম থাকে না, এটার একদিক। বাট আমি যদি এর স্পেকের কথা বলি, যা যা জিনিস তারা দিয়েছে সেই জায়গায় ভাবতে গেলে এই ফোনটায় ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ ছিল, অনেক জায়গা রয়েছে। যেমন ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, ক্যামেরা রয়েছে, এসওসি রয়েছে, এরকম কয়েকটা ইম্পর্টেন্ট পার্টে ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু এই ফোনের রয়েছে। তো এই সব বিষয়গুলি একসাথে করলে এই ফোনের দাম 35,000 টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। অফিসিয়াল মার্কেটে এসে এরকম ফোনের দাম আরেকটু কম হওয়া উচিত ছিল। তারপরেও যারা সিলেক্ট করবেন কোন কোন বিষয় আপনি সিলেকশনে রাখতে পারেন পয়েন্ট আকারে আমি বলে দিচ্ছি, তাহলে আপনার ক্ষেত্রে সহজ হবে। প্রথমত, এই ফোনের ডিসপ্লেটা দারুণ, শেপটা দারুণ, সামনের দিক থেকে বলেন বা ডিজাইনের দিক থেকে ফোনটা দেখতেও সুন্দর। অনেকের এই ডিসপ্লে অ্যান্ড ডিজাইনের জন্য ফোনটা পছন্দ হতে পারে। এরপরে ম্যাসিভ স্টোরেজ রয়েছে, যেটা এই প্রাইস রেঞ্জে নেই বললেই চলে, 512 GB, অনেক বেশি স্টোরেজ কিন্তু। তারপরে যে আপনি এই ফোনের ক্যামেরার কথা ভাবতে পারেন, দেন আপনি ব্যাটারি অ্যান্ড পারফরমেন্সের দিকে যাইতে পারেন। তো এই পয়েন্টগুলো যদি আপনি ধাপে ধাপে আসেন তাহলে হয়তো সিলেকশন করতে আপনার সুবিধা হতে পারে। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।